আসসালামু আলাইকুম, আমি হামিম আয়ান, পড়ছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগে। তো আজকে আমরা কেমিস্ট্রির সবথেকে গুরুত্বপূর্ণ একটি টপিক এবং অধ্যায় নিয়ে কথাবার্তা বলবো, সেটা হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন, কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। এটাকে অনেকে স্টোইকিওমেট্রিক কেমিস্ট্রিও বলে। আমাদের বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং চ্যাপ্টার হচ্ছে এই চ্যাপ্টারটা। তার কারণ আমাদের এখান থেকে প্রচুর বেসিক ভিত্তিক যে প্রশ্নগুলো থাকে সেগুলো আসে, যেমন মোল সংখ্যা এবং রূপান্তর। কেমিস্ট্রি খুবই বেসিক মোস্ট একটা জিনিস। এখান থেকে প্রত্যেকবারই ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসবেই এবং দীর্ঘ কোশ্চেন অ্যানালাইসিস এবং দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি যেটা বিবেচনা করে দেখেছি, প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে এইভাবে কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা দেখলাম, এই চ্যাপ্টার থেকে টিচাররা খুবই প্রায়োরিটি বেসিসে কোশ্চেনগুলো এখান থেকে করে থাকে। সো মোল সংখ্যা থেকে প্রচুর কোশ্চেন আসে, দ্রবণের ঘনমাত্রা সংক্রান্ত আলোচনা থেকে প্রচুর পরিমাণে কনভার্সন টাইপের একটা ম্যাথ দিবেই তোমাকে। যেমন তোমরা জানো যে পিপিএম এবং মোলার ঘনমাত্রা, এদের মধ্যে পারস্পরিক রূপান্তর থেকে প্রত্যেকবারই কম বেশি একটা করে ম্যাথ আসে। এরপরে যদি টাইট্রেশন নিয়ে কথা বলতে চাই, এখানে আমাদের মূলত দুইটা ভাগ আছে। একটা হচ্ছে অ্যাসিড ক্ষার টাইট্রেশন আর একটা হচ্ছে জারণ বিজারণ টাইট্রেশন। তো এখানে আমাদের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে অ্যাসিড ক্ষার পরিস্থিতি বলতে নিচের কোনটি অ্যাসিড। তো এটার সাথে করে আবার মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে একটা কম্বাইন করে কোশ্চেন আসে, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো এখান থেকে ছোটোখাটো অনেক সময় ম্যাথ আসে, যেমন প্রশমন ভিত্তিক যে ম্যাথ, পূর্ণ প্রশমিত হবে কিনা। তো সেই ক্ষেত্রে আমাকে মোলার ঘনমাত্রা বা ঘনমাত্রাটাই বের করতে বলে। ঠিক একইভাবে আমাকে আংশিক প্রশমন থেকে এই প্রশ্নটা করেই থাকে, দ্রবণের প্রকৃতি নির্ণয় করো। তো এগুলো সিকোয়েন্সিয়ালি আমরা প্রত্যেকটাই দেখব। এরপরে জারণ বিজারণ, এখানে জারণ বিজারণ টাইট্রেশন নিয়ে যদি আমি কথাবার্তা বলি, তো সেখানে আমরা দেখব জারক বিজারক নির্ণয় করতে বলে, নিচের কোনটি জারক কোনটি বিজারক একটি সমীকরণ দিয়ে আমাকে বলে যে কোনটি জারক হবে সেটা নির্ণয় করে দেখাও। বা জারণ সংখ্যা থেকে কম বেশি কোশ্চেন প্রচুর করে থাকে, একটা যৌগ দিয়ে তোমাকে বলবে কোনো একটা মৌলের জন্য জারণ সংখ্যা কত। সো সিকোয়েন্সিয়ালি আমরা প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা করে টপিকগুলো দেখব। তো প্রথম কথা হচ্ছে আমরা 1 নম্বর থেকে শুরু করতে যাচ্ছি। তো মূল সংখ্যা এবং রূপান্তর নিয়ে যদি আমি একটু কথা বলতে চাই, তো এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। কীরকম কোশ্চেন আসে আমরা একটু দেখতে যাচ্ছি। তো তার আগে আমি কিছু বেসিক সংক্রান্ত আলোচনা একটু করতে যাচ্ছি, তার কারণ আমরা যদি এগুলো অ্যান্সার করতে চাই তাহলে আমরা অনেক সময় এগুলোতে কনফিউজড হয়ে যাই। মূল সংখ্যা তো আমরা বুঝি না এবং আমরা ইউনিট সংক্রান্ত আলোচনাগুলোও বুঝি না। তো তাই আমি প্রথমে ইউনিট সংক্রান্ত কিছু আলোচনা করতে যাচ্ছি। তো আমি এই সূত্রটাকে জীবন রক্ষাকারী সূত্র বলে থাকি। তো তুমি এখন বলতে পারো, ভাইয়া জীবন রক্ষাকারী সূত্র কেন আপনি বলছেন? তো সেটা আমরা একটু পরে যখন অ্যাপ্লিকেশন দেখতে যাব তখনই আমরা বুঝতে পারবো। তো জীবন রক্ষাকারী সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার। এই সূত্রটা আমাকে মাথায় রাখতেই হবে। কেন মাথায় রাখতে হবে? তার কারণ এটা খুবই বেসিক মোস্ট একটা কনসেপ্ট এবং আমাদের ম্যাথ করতে গেলে এইটার অ্যাপ্লিকেশন লাগেই। এবং আমরা যে অনেক সময় একক চিনি না, যেমন আমাকে কোনো একটা ভ্যালু দেওয়া থাকে প্রশ্নে, কিন্তু আমি যখন ম্যাথ করতে যাব আমি সেই এককটাই যদি না চিনি তাহলে কিন্তু কোনোভাবে আমি ম্যাথ করতে পারবো না। সো আমাকে অবশ্যই একক চিনতে হবে, ইউনিটটা বুঝতে হবে। সো 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার, এটা পেঁচানোর কিছু নাই, আমরা এভাবে চিন্তা করতে পারি। সে ফর এক্সাম্পল আমরা ম্যাথে কিন্তু অনেকবার এটা পড়ে আসছি, তাই না? 1 মিটার কিউব মানে কি? আমি যদি চিন্তা করতে চাই 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা, তার মানে মোটামুটি আমি ধরতে পারি যে কম বেশি এই 1 ঘনমিটার আয়তনের একটা ওয়াটার ট্যাঙ্ক বা পানির ট্যাঙ্ক, এটা আমি চিন্তা করতেই পারি। তো সেখানে প্রায় 1000 লিটার পানি ধরছে। তো এই কনজামশনটা আমরা, এই অ্যাজামশনটা আমরা চিন্তা করতে পারি। সো এখান থেকে আমরা কিছু আলোচনায় চলে যাব। যেমন আমাদের খুব বেশি পরিমাণে লাগে ডেসিমিটার কিউব এবং লিটারের মধ্যে সম্পর্ক, এই জিনিসটা প্রয়োজন পড়ে, এবং সেন্টিমিটার কিউব এবং মিলিলিটারের মধ্যে সম্পর্ক। তো আমরা মূলত এই দুইটাই দেখার চেষ্টা করব। এই দুইটা দেখলে আমরা ম্যাথমেটিক্যাল যে আমাদের প্রবলেমগুলো সেগুলো সলভ করতে পারবো। তো আমরা এখান থেকে যদি দেখি যে 1 মিটার কিউব, তো সহজ কথা হচ্ছে এই পাওয়ারটাকে আমরা হোল হিসেবে রাখবো, তাহলে এইভাবে আমরা লিখতেই পারি 1 মিটার তার পাওয়ার কিউব। সো এই 1 মিটার থেকে আমরা কত ডেসিমিটার সেটা অবশ্যই জানি, 1 মিটার সমান 10 ডেসিমিটার। সো 1 মিটারের জায়গায় আমরা কি লিখলাম? 10 ডেসিমিটার লিখলাম। এরপরে এখানে কি আছে? এখানে আছে 1000। তো 1000-এর জায়গায় আমরা লিখব 10 কিউব। এখন কেন আমি কিউব আকারে লিখলাম? তার কারণ আমি জানি যেহেতু আমাকে কম বেশি বিভিন্ন টাইপের অ্যাডমিশন এক্সাম দিতে হবে, সো সেই অ্যাডমিশন এক্সামগুলোতে আমার ক্যালকুলেটর হাতে নাও থাকতে পারে। সো ক্যালকুলেটর যেহেতু নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাকে হ্যান্ড ক্যালকুলেশনে অবশ্যই পারদর্শী হতে হবে এবং পাওয়ার ভিত্তিক যে আলোচনা এগুলো আমাকে হ্যান্ড ক্যালকুলেশনে একটু হলেও বুস্ট আপ করবে। সো এখন যদি এখান থেকে আমরা দেখতে চাই, সো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। সো এখানে 10-এর উপরে পাওয়ার 1 আছে। সো তাহলে এখানে যদি আমি করি তাহলে কত আসবে? 10 কিউব ডেসিমিটার কিউব।
তো ডেসিমিটার পুরোটা কিন্তু একটা একক, তাই আমরা কিন্তু আবার ভুল করে ডি কিউব এম কিউব লিখবো না, পুরো ডেসিমিটারটাকে একটা ইউনিট বিবেচনা করে আমরা কিন্তু মাথায় শুধু একটা কিউব লিখে দিলাম। তো এরপরে উভয় পক্ষে আমরা দেখতেছি যে সহগ একই আছে, তাই আমরা যদি এটা কেটে দিই তাহলে এখান থেকে কিন্তু আমি বলতেই পারি যে 1 ডেসিমিটার কিউব ইকুয়াল টু 1 লিটার। এই গুরুত্বপূর্ণ একটি ইকুয়েশন আমাদের মনে রাখতেই হবে। কেন মনে রাখতে হবে একটু পরে আমরা অ্যাপ্লিকেশন দেখলেই বুঝতে পারবো। তো এর পরবর্তীতে আমরা কি বের করব, যে সেন্টিমিটার কিউব এবং এমএল এর মধ্যে যে সম্পর্ক। তাহলে আমরা বুঝতেই পারতেছি আমরা ওই একই সূত্র নিয়ে কাজ করব। তাহলে আমরা লিখতেই পারি 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার। সো 1000টাকে আমি 10 কিউব লিটার এভাবে লিখতেছি। তো যেহেতু আমার এখানে সেন্টিমিটার কিউব এবং এমএল এর মধ্যে সম্পর্ক চাচ্ছে, তাই আমাকে অবশ্যই মিটার কিউবটাকেও চেঞ্জ করতে হবে এবং একই সাথে এই লিটারটাকেও চেঞ্জ করে এমএল এ নিতে হবে। আগের কনভার্সনটাতে আমরা যখন দেখলাম যে ডেসিমিটার কিউব এবং লিটারের মধ্যে আমাদেরকে সম্পর্ক চাচ্ছে, তখন কিন্তু এই লিটারটা আমার আগেই ছিল, তাই তাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন ছিল না। তো শুধুমাত্র আমি তখন মিটার কিউবটাকে পরিবর্তন করে ডেসিমিটার কিউবে কনভার্ট করেছি। তো এখন 1 মিটার কিউবটাকে যদি আমি কনভার্ট করতে চাই, কিসে কনভার্ট করতে হবে? সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তাই আমি একইভাবে কি কাজ করব, 1 মিটার এভাবে মাথায় লিখব কিউব দিয়ে এবং এভাবে লিখে ফেললাম। তো এখানে আমরা কি করব, যদি কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে তবে তাকে শুধুমাত্র আলাদা করে লিখব এবং এককের সামনে একটা 1 গুণ করে লিখব। সো 10 কিউব একটা কনস্ট্যান্ট ভ্যালু এবং এই যে একক লিটার তার সামনে একটা 1 লিখে ফেলব। এটা হচ্ছে কনভার্সনের টেকনিক। তো এর পরবর্তীতে 1 মিটারের জায়গায় আমরা কত জানি, কত সেন্টিমিটার হবে? অবশ্যই 100 সেন্টিমিটার হবে। সেটাকে আমি 10 স্কোয়ার হিসেবে লিখতেছি। সো এটাকে হোল কিউব যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারি, 10 কিউব ইন্টু 1 লিটার মানে কি 10 কিউব বা 1000 ml। সো আমরা এখানে লিখতেই পারি 10 কিউব ml। সো তাহলে পাওয়ারের উপর পাওয়ার আছে, সো এখান থেকে আমরা পাবো 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব এবং এখান থেকে আমরা পাবো 10 টু দি পাওয়ার 6 ml। তো এটা করে আমরা কি বুঝতে পারলাম, এটা এবং এটা কাটাই যাচ্ছে। তো আশা করি এখান থেকে আমরা লিখতেই পারতেছি 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 ml। এখন আরেকটা মজার ব্যাপার একটু আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম বা আমরা কিন্তু এরকম করে বলি যে স্কোয়ার মিটার, আমরা কিন্তু দেখব যে টিচাররা অনেক সময় বলে স্কোয়ার মিটার। এরপরে এটাকে যদি বলি কি বলা যায়, কিউবিক মিটার। তার মানে মাথায় যে পাওয়ারটা থাকে সেটাকে আমি আগে টেনে তারপর বলছি। তো একইভাবে এটাকেও যদি আমি বলতে চাই কিউবিক সেন্টিমিটার, কিউবিক থেকে সি, সেন্টিমিটার থেকে সি, তাই এটাকে আমরা যদি আরেকটা জিনিস লিখতে চাই তাহলে লিখতেই পারবো 1 সিসি। সো এই দুইটা লাইন আমাকে অবশ্যই মনে রাখতে হবে। সো এই জন্য কনভার্সনটা আমি সাথে করে দেখালাম যাতে করে আমরা কনভার্সনটাও করতে পারি। সো এই দুইটা বক্স আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে জীবন রক্ষাকারী সূত্র, এটা আমার প্রচুর পরিমাণে লাগবে। যেমন আমি ছোট্ট করে একটা ব্যাপার যদি একটু খেয়াল করি কেন এটা লাগবে। সো এটা লাগার কারণটা হচ্ছে, আমি এই পাশটা একটু মুছে ফেলছি। তো এখানে যদি আমি একটু খেয়াল করে দেখি, আমাকে যদি বলে যে এটা কিসের একক, আমরা অনেক সময় এই জিনিসটা দেখলে ভয় পেয়ে যাই, ভাইয়া ডেসিমিটার তার পাওয়ার আবার -3। সো এগুলো ভয় পাওয়ার কিছু নাই। আমরা জানি পাওয়ার যদি -3 বা মাইনাস কিছু হয় তাহলে সেটা হরে চলে যাবে বা পরবর্তীতে চলে যাচ্ছে। সো সেটাকে আমরা এভাবে লিখতেই পারি ডেসিমিটার কিউব। তো ডেসিমিটার কিউব দেখে আমার যেখানে ভয় লাগবে সেখানে আমি কেটে দিয়ে কি লিখবো, সেখানে আমি কেটে দিয়ে লিটার লিখে ফেলবো। এই যে আমরা মাত্র কিন্তু শিখেছি যে যত ডেসিমিটার কিউব তত লিটার, তাই আমরা এখান থেকে কি লিখতে পারি 5 মোল পার লিটার, অর্থাৎ 5 মোলার, যেটা শুধুমাত্র মোলার ঘনমাত্রা একক। এটা আমরা খুব ইজিলি বুঝতে পারলাম। আবার যেখানেই সেন্টিমিটার কিউব দেখে ভয় লাগবে সেখানেই সেটা কেটে আমরা ml লিখে দেবো। সো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তো এরপর আমরা মূল সংখ্যার কনসেপ্টে চলে যাব। তো মূল সংখ্যার কনসেপ্টে যদি আমরা চলে যাই, মূল সংখ্যা মানে কি? অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে যে মূল সংখ্যা মানে অ্যাভোগাড্রো সংখ্যক, এই সেই অনেক কিছু। তো অ্যাভোগাড্রো সংখ্যক এত কিছু বলতে গিয়ে সে আসলে মূল সংখ্যাটা কি এটাই বোঝে না, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের 95% স্টুডেন্ট সে কেমিস্ট্রি আসলে মুখস্থ করেই পার করে এবং এই জিনিসগুলো সে বুঝতে পারে না। তো মূল সংখ্যা আসলে কিছুই না। মূল সংখ্যা হচ্ছে, আমরা যদি এইভাবে বলি যে এক জোড়া মানে কত, আমি এক জোড়া মানে কত এটা বলার সাথে সাথেই তোমরা কিন্তু মুখ দিয়ে বলেই ফেলবা যে ভাইয়া এক জোড়া সমান 2টি। তুমি না চাইতে মনের অজান্তেই কিন্তু এই টি সংখ্যাটা বা টি শব্দটা কিন্তু বলেই ফেলো।
এরপরে যদি আমি তোমাকে বলি ভাইয়া এক হালি মানে কি? এক হালি মানে 4টি। এরপরে যদি তোমাকে বলতে চাই যে এক ডজন মানে কি? 12টি। ঠিক সিমিলার ওয়েতে আমি যদি বলতে চাই এক কুড়ি মানে কি? এক কুড়ি মানে হচ্ছে 20টি। ঠিক সিমিলার ওয়েতে আমি যদি বলতে চাই এক মোল মানে হচ্ছে 6.023 ইন্টু 10^23টি। তো এই এত বড় সংখ্যাটাকে আমি শর্টে রিপ্রেজেন্ট করার জন্য ক্যাপিটাল এন সাবস্ক্রিপ্ট এ হিসেবে প্রকাশ করছি। তো সাবস্ক্রিপ্ট মানে কি? যেটা পায়ের কাছে লেখা হয় বা যেটা নিচে ছোট করে লেখা হয় সেই জায়গাটাকে বা পজিশনটাকে বলা হচ্ছে সাবস্ক্রিপ্ট পজিশন, এবং যেটাকে মাথায় লেখা হয় সেটাকে বলা হচ্ছে সুপারস্ক্রিপ্ট পজিশন। তো এই যে আমরা এখান থেকে কি কনক্লুশন টানতে পারি? এখান থেকে আমরা যে কনক্লুশনটা টানতে পারি সেটা হচ্ছে, আমি বুঝি বা না বুঝি একটা জিনিস হয়তো বুঝতে পারতেছি, মোট সংখ্যা কিছুই না, টি সংখ্যা গণনার একক। টি সংখ্যা মানেটা কি? এই যে একটা, দুইটা, ঠিক একইভাবে তিনটা, সো এক পিস, দুই পিস, তিন পিস, এই যে পিস সংখ্যা বা টি সংখ্যা, সেটাই হচ্ছে আসলে মোল সংখ্যা বুঝায়। অর্থাৎ মোল সংখ্যা মানে কি? টি সংখ্যা বা পিস সংখ্যা গণনার একক। সহজ বাংলা ভাষায় এটাই হচ্ছে মোল সংখ্যা বোঝায়। কিন্তু আমাদের এই মোল সংখ্যা নিয়ে কনসেপ্ট খুব ক্রিটিক্যালি আমরা চিন্তা করি, বাট কনসেপ্টটা এত ক্রিটিক্যাল না, খুবই সহজ এবং সিম্পল একটা কনসেপ্ট। ওকে, তো এর পরবর্তীতে এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া জোড়া, হালি, ডজন এগুলো তো আসলে আমরা বিভিন্ন পারপোজে ইউজ করি। যে জোড়া, আমরা এক জোড়া, হালিটা জেনারেলি আমরা ডিমের ক্ষেত্রে বা আনারসের ক্ষেত্রে বা এই সংক্রান্ত কাজে ইউজ করি। তার মানে প্রত্যেকটা এককের জন্য কিছু পার্টিকুলার পারপোজ আছে, কিছু পার্টিকুলার ক্ষেত্র আছে। তো তাহলে ভাইয়া এই মোল সংখ্যা আমরা কার টি সংখ্যা বা কার পিস সংখ্যা মাপার জন্য ব্যবহার করব, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। তো আমরা এই মোল সংখ্যা শব্দটা আসছে কোথা থেকে, বা মোল সংখ্যাটা বা মোল শব্দটা আসছে কোথা থেকে সেটা একটু জেনে নেই। মলিকিউল মানে হচ্ছে অণু। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই মলিকিউলের মধ্যে এখান থেকে কিন্তু আসলে এই মোল শব্দটা চলে আসে। অর্থাৎ মোল সংখ্যা হচ্ছে অণুর টি সংখ্যা বা পিস সংখ্যা গণনার একক। তো তাহলে আরেকটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে, অ্যাটম মানে কি? অ্যাটম মানে হচ্ছে পরমাণু। তো অনেক সময় আমাদের এই ইংলিশ টার্মিনোলজিগুলোও কিন্তু কাজে লাগে। আচ্ছা, তো মোল সংখ্যা মানে অণু, তার মানে মোল সংখ্যা বলতে কি বুঝবা? আজ থেকে তোমরা শিখবা মোল সংখ্যা মানে অণুর পিস সংখ্যা বা টি সংখ্যা পরিমাপের একক। এটাই হচ্ছে আমরা মোল সংখ্যা বুঝবো। এবার আসি, এই মোল সংখ্যা সংক্রান্ত আমাদের বিভিন্ন সূত্রগুলো আছে, তো সেই সূত্রগুলো আমাদের ম্যাথ প্রচুর আসে, তো সেইগুলোতে আমরা চলে যাচ্ছি। তো এখন মোল সংখ্যাকে আমরা প্রকাশ করি স্মল এন দিয়ে। স্মল এন সমান আমরা বলতে পারি ডাব্লিউ বাই ক্যাপিটাল এম। এরপর আমরা বলতেই পারি ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল এন এ। এরপরে বলা যাবে পিভি বাই আরটি। এরপরে বলতে পারবো VLSTP ডিভাইডেড বাই 22.4। এরপরে বলবো VLSATP 24.789, VLNTP 24.04, এবং আরও একটা বলতে পারি C ইন্টু VL, এবং সাথে করে এটাও বলতে পারি IT বাই EF। মোট সংখ্যা আদ্যপান্ত যেখানে আমি বলতে চাই, সো প্রত্যেকটা সূত্রই কিন্তু আমি এখানে সব কিছু লিখে ফেলেছি। তো এখন তুমি প্রশ্ন আমাকে করতেই পারো, ভাই এতগুলো সূত্র তাহলে আসলে কোনটা ব্যবহার করব, বা কেন বা এতগুলো সূত্র? একটা জিনিস মনে রাখবা, তোমার কলেজ বা স্কুল যদি একটা জায়গায় হয়, তো সেখানে পৌঁছানোর জন্য কিন্তু বিভিন্ন রাস্তা থাকতেই পারে। তো এক রাস্তা দিয়ে যদি তুমি না যেতে পারো, তখন তুমি আরেকটা রাস্তা অবশ্যই ইউজ করবা। তো তার মানে আমার কথায় হয়তো ধরেই ফেলেছো যে আমরা কিন্তু মোট সংখ্যা যদি দেখি যে একটা ভাবে মোট সংখ্যা ব্যবহার করা যাচ্ছে না, অর্থাৎ একটা শর্তের আলোকে মোট সংখ্যা বের করা যাচ্ছে না, তখন আমরা আরেকটা শর্তের আলোকে বা ওই পারপোজের জন্য যেই সূত্রটা ইউজ করা সম্ভব সেটা ইউজ করে আমরা মোট সংখ্যাটা বের করব। তো তার মানে এই যে আমি মাত্র একটা কথা বললাম যে পারপোজ বুঝতে হবে এবং ব্যবহারিক ক্ষেত্রটা বুঝতে হবে। সো সেই ব্যবহারিক ক্ষেত্রটা বুঝে কিন্তু আমাকে মোট সংখ্যার সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। যেমন আমি যদি এটা বলি, এটা শুধুমাত্র কার জন্য? এটা শুধুমাত্র বিশুদ্ধ পদার্থের জন্য, বিশুদ্ধ পদার্থের জন্য। আবার এটা কার জন্য? এটা হচ্ছে যে কোনো পদার্থের জন্য, তবে শুধুমাত্র আমাকে অণুর সংখ্যাটা জানতে হয়, শুধুমাত্র আমাকে অণুর সংখ্যাটা জানতে হয়। এরপরে যদি আমি এখানে কনসিডার করি
যে এখান থেকে শুরু করে এই যে যতগুলো সূত্র আমি লিখেছি এই পর্যন্ত, এই সবগুলো হচ্ছে আদর্শ গ্যাসের জন্য, আদর্শ গ্যাসের জন্য। এরপরে যদি আমি কনসিডার করি এই C/VL, এটা কার জন্য? এটা হচ্ছে দ্রবণের জন্য, এটা দ্রবণের জন্য। এরপরে খুব পরিচিত একটা সূত্র তোমাদের কাছে লাগছে, আবার আবছাও লাগতে পারে, সেটা হচ্ছে এটা আমরা যখন তড়িৎ রসায়ন সংক্রান্ত আলোচনা করি, সো সেইখানে আমরা কতটুকু পদার্থ উৎপন্ন হয়, তো সেই আলোচনাটাও আমরা এই সূত্রটা থেকে করতে পারি। তো এই আলোচনা না হয় আমরা তড়িৎ রসায়নে করবো, সো আপাতত ওটা আমার লাগছে না, তাই আমি এটা লিখে সাথে সাথে মুছে দিচ্ছি। কিন্তু একই সাথে তোমাদেরকে সূত্রগুলো দেখানোর জন্য আমি এখানে প্রত্যেকটা সূত্র লিখেছি। আচ্ছা, তো এখন আমাকে বুঝতে হবে প্রত্যেকটা সূত্রের কোন পারপোজে কোনটা ইউজ করবো, তা না হলে আমাকে যখন ম্যাথ দিবে আসলে আমি কোনোভাবে ম্যাথ করতে পারবো না। সো এই থিওরিটা আমাকে আগে বুঝতে হবে। সো যদি আমি এখানে বলি যে মোল সংখ্যা বের করতে হবে, সো N = W/M। তো W মানে কি? W হচ্ছে গ্রামে গৃহীত ভর। W মানে কি? গ্রামে গৃহীত ভর। W মানে আমি বলতে পারি গ্রামে গৃহীত ভর। ক্যাপিটাল M মানে কি? ক্যাপিটাল M মানে তোমাদের কাছে মনে হয় আণবিক ভর, তবে এটার নাম হচ্ছে আণবিক ভর না, এটার একটা নাম আছে। তো ছোট করে আমি সেই জিনিসটা একটু বলি। তো ক্যাপিটাল M এর একক কি? তো তোমরা বলো যে ভাইয়া আণবিক ভর, তাহলে এর একক হচ্ছে নেই বা এর একক হচ্ছে গ্রাম। তো এই টাইপের কনফিউশন বা জটিলতা তোমাদের মধ্যে থেকেই যায়। তো আমরা যে জিনিসটা একটু ছোট করে বলতে চাই, ধরে নাও আমি এই ক্যাপিটাল M এর কাকে বলে বা এর একক কি কিছুই জানি না। তো আমরা না জানলেও জিনিসটা বের করতে পারবো। ক্যাপিটাল এমকে এক পাশে এনে আমরা এভাবে চিন্তা করতেই পারি। আমরা জানি যে যেহেতু গ্রামে গৃহীত ভর বা গ্রামে প্রকাশিত ভর যতটুকু নিয়ে আমি কাজ করছি, তো সেই জিনিসটাকে আমরা এখানে আলোচনা করছি, তাই W এর জায়গায় আমরা লিখতেই পারি গ্রাম। আর মোল সংখ্যার একক আমি কি বলতে পারি? মোল সংখ্যার একক হচ্ছে মোল, তাই এটা লিখতেই পারি। অর্থাৎ আমি দেখছি যে এককটা আমার কি আসতেছে? গ্রাম পার মোল। তার মানে আমরা যদি বলি 1000 টাকা, 1000 টাকা মানে হচ্ছে 1000 টাকা। আমরা যদি বলি 100 টাকা, তার মানে কি? 100 টাকা। তাহলে গ্রাম পার মোল মানে প্রতি মোলের ভর, তাই এই ক্যাপিটাল M এর নাম হবে মোলার ভর। ক্যাপিটাল M এর নাম হচ্ছে মোলার ভর। খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এবং এই মোলার ভরের কিন্তু অবশ্যই একক আছে গ্রাম পার মোল। এখন তুমি বলতে পারো ভাইয়া আমরা তো আসলে বিভিন্ন ভরের পারপোজ দেখি, আণবিক ভর আছে, মোলার ভর আছে, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা যেখানে, সেখানে আমরা যদি একটু খেয়াল করতে চাই, তো আমি এটা একটু মুছে দিচ্ছি। তোমরা অবশ্যই মনে রাখবা যে ক্যাপিটাল M মানে আসলে আণবিক ভর না, এটা মানে আসলে মোলার ভর। এবং এই জিনিসটা কিন্তু আসলে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে। তার কারণ অনেক সময় আমাদেরকে ডিরেক্টলি এটাই বলে দেয় নিচের কোনটি মোলার ভর হবে বা মোলার ভরের এককটা কী হবে বা মোলার ভরটা কত হবে সেটা নির্ণয় করো। সো আণবিক ভর আর মোলার ভরের মধ্যে পার্থক্য আছে। তো আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে জিনিসটা দেখতে চাই। যদি আমি তোমাদেরকে বলি যে অক্সিজেনের পারমাণবিক ভর কত, এরপরে যদি বলি অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর কত, এরপর যদি তোমাদেরকে বলি অক্সিজেনের আণবিক ভর কত, এরপর যদি বলতে চাই অক্সিজেনের গ্রাম আণবিক ভর কত, এরপর আরও একটা যদি বলতে চাই যেটা নিয়ে আসলে কথাবার্তা বলছি, অক্সিজেনের মোলার ভর কত। প্রথমে তুমি বলবা যে ভাই আপনি বলছেন অক্সিজেন, কিন্তু একবার তো অক্সিজেন লিখছেন না। তো এই কারণটা আমি যদি একটু এক্সপ্লেন করতে চাই, আমরা যখন এই আমার মতোই আমি এখন যে কাজটা করেছি তোমাদেরও ঠিক একই রকম ব্যাপারটা ঘটে, যে যখন আমরা অক্সিজেন বলি তো তখন ভাইয়া ও লিখবো নাকি O2 লিখবো, এটা নিয়ে তো আসলে কনফিউজড হয়ে যায়, তাহলে লিখবোটা কি? সো ঘটনা হচ্ছে ভাইয়া খেয়াল করে দেখো, পারমাণবিক ভর তার মানে পরমাণু, সো অক্সিজেনের পারমাণবিক রূপ হচ্ছে O, তাই আমরা এখানে লিখবো O। এরপর এখানেও তো পরমাণু আছে অর্থাৎ পারমাণবিক, তাই এখানেও আমরা লিখবো O। এখানে আছে আণবিক, তাই আমরা এখানে কি লিখবো? O2। এখানে আছে গ্রাম আণবিক, তাই এখানে আমরা লিখবো O2। আর মোলার ভরের ক্ষেত্রে আমরা কি লিখবো? মোল সংখ্যা কার জন্য আমরা পরিমাপ করি? আমরা কিন্তু একটু আগে বলে এসেছি যে অণুর সংখ্যার জন্য, তাই এখানেও আমরা আণবিক রূপটাই লিখবো O2। তো আমরা যারা এটা জানি না তারা এতদিন কি করতাম, ভাই ও হবে না O2 হবে, এটা আমার জানার দরকার নাই, আমরা শুধু বানান করে বাংলায় অক্সিজেন লিখে ফেলি, তাহলে আমার কিন্তু এই জটিলতায় যাওয়া লাগছে না। তো আশা করি তোমরা সবাই এই ব্যাপারটা ক্লিয়ার। তো এরপরে যদি আমি এখানে ভ্যালুগুলো লিখি তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবা। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16।
গ্রাম পারমাণবিক ভর কত 16 গ্রাম। এরপরে যদি বলি অক্সিজেনের আণবিক ভর কত 32। এরপরে যদি বলি গ্রাম আণবিক ভর কত 32 গ্রাম। এরপরে যদি বলি মোলার ভর কত 32 গ্রাম পার মোল। তাহলে এখন তুমি বলতে পারো যে ভাইয়া তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন পারমাণবিক ভর আণবিক ভরের কোনো একক হয় না? এক্স্যাক্টলি তাই, আসলেই পারমাণবিক ভর এবং আণবিক ভরের কোনো একক হয় না। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা যে বলতা যে আসলে এই ক্যাপিটাল এম মানে আণবিক ভর এবং সেই আণবিক ভরের কোনো একক হয় না, তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা তো জানি যে এককের ক্ষেত্রে দুই পাশ অবশ্যই মিলবে একক বসানোর পরে। তাহলে মনে করো আমরা জানি এন এর একক কি মোল এবং ডাব্লিউকে আমরা গ্রামে প্রকাশ করি, কারণ কেমিস্ট্রিতে আমাদের ভর পরিমাপ কিন্তু খুব বেশি পরিমাণে করতে হয় না, আমাদের পরীক্ষাধীন ভর কিন্তু কেজি বা আরও বেশি বড় এককে কিন্তু আসলে মাপার প্রয়োজন পড়ে না। সো এখানে আমরা গ্রামে নিলাম এবং ক্যাপিটাল এম যদি তোমার মতে কোনো একক নাই থাকে তাহলে নিলাম না কোনো একক, তার মানে কি মোল ইকুয়াল টু গ্রাম। এটা কি আসলে সম্ভব? এটা কিন্তু কখনোই সম্ভব না। সো আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি যে কার একক কী হবে। এখন প্রথম কথা হচ্ছে তোমাদেরকে ছোট্ট একটা কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। অক্সিজেনের পারমাণবিক ভর আণবিক ভরের একক নেই। প্রথম লাইনে বা প্রথম কথাতে এটা যেমন বলবা সত্য, ঠিক পরের লাইনে বলবা একক আছে, এটাও সত্য। তবে কখন সে এককটা তোমরা বলবা, সে এককটা আমি তখন বলবো যদি বলি তাহলে আমি সেটাকে বলবো AMU, যদি বলি সেটাকে আমি বলবো AMU মানে অ্যাটমিক ম্যাস ইউনিট। তো ভাই আপনি না বললেন যে এটা একক লাগে না বা এটা একক আপনি এখন কিভাবে আনলেন? তো ঘটনা হচ্ছে এইখানে যদি আমি এই মিস্ট্রিটা ক্লিয়ার করে না দিই তাহলে তোমরা পরবর্তীতে ম্যাথ করতে গিয়ে অনেক সময় তোমরা জিনিসটা কনফিউজড হয়ে যাবে। যেমন তোমাদের ফিজিক্সে কিন্তু এই জায়গাটায় তোমাদের অনেক সময় ভর ত্রুটি সংক্রান্ত আলোচনা থাকেই, তো সেখানে দেখবা যে ইউরেনিয়ামের ভর তোমাকে দেয়া থাকে কিন্তু AMU এককে। সো আণবিক ভর পারমাণবিক ভরের একক আছে, যদি সেটা থাকে তাহলে সেটা AMU। কখন কাজে লাগে? ভর শক্তির রূপান্তর বা ভর ত্রুটি যখন আমরা চিন্তা করি তখন এই জিনিসটা কিন্তু কাজে লাগে। ওকে, সো আমরা এই জিনিসটা কনসিডার করলাম এবং এটা আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা জিনিস। তো এর পরবর্তীতে আমরা যদি বলতে চাই, তো এখন আমরা যদি সরাসরি একটু ম্যাথ দেখতে চাই, তো এখানে যদি আমি প্রথমেই বলি যে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মোল সংখ্যা কত? তো সেই ক্ষেত্রে তুমি বলবা হ্যাঁ ভাইয়া মোল সংখ্যা আপনি তো মাত্রই শিখেছিলেন N = কি W/M। সো এই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে মোলার ভরের ভ্যালুটা আমরা লিখতে চাই বা লিখতে পারি 58.5 এবং গৃহীত ভর কত 58.5। সো যদি আমি এটা লিখি তাহলে সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারি 1, অ্যান্সার হচ্ছে 1 মোল। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে আমরা আবার এই ক্ষেত্রেও কনফিউজড হয়ে যাই যে ভাইয়া মোল লিখবো নাকি লাস্টে ই লিখতে হবে। তো সেই ব্যাপারটা আমি ছোট্ট করে একটু বলে দিই। তো ঘটনা হচ্ছে আমরা এভাবে লিখি না যে ভেলোসিটি V ইকুয়াল টু, আমরা কিন্তু ফিজিক্সে এরকম করে অহরহে লিখি ভেলোসিটি V ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। সো তাহলে আমরা কিন্তু ঠিক একইভাবে মোল নাম্বার N ইকুয়াল টু 5 মোল, আর এটাকে আরও সংক্ষেপে ছোট করে যদি লিখি মোল N ইকুয়াল টু 5 মোল। মানে জিনিসটা এরকম, যদি আমি মোল সংখ্যাটাকে রাশি হিসেবে লিখি তাহলে কিন্তু ই হবে লাস্টে, যদি একক হিসেবে লিখি তাহলে কিন্তু ই হবে না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর আমরা কিন্তু এখানে একক লিখছি গেল। সো আমরা আশা করি জিনিসটা ম্যাথটা বুঝতে পারছি। সো যারা বুঝতে পারছো এই ম্যাথটা বোঝার পরে সুন্দর করে তোমার যে সলিউশন তুমি করেছো সেটা কেটে দিতে হবে। কেন কেটে দিতে হবে? তার কারণ হচ্ছে এইভাবে এই ম্যাথটা করা যাবে না, তোমাকে প্রশ্নটা খেয়াল করতে হবে। সো এখানে বলছে দ্রবণের ভর। ভাইয়া আমরা কিন্তু এখান থেকে বলেছি যে বিশুদ্ধ পদার্থের জন্য, এবার বুঝি বিশুদ্ধ পদার্থ মানে কি, একটি মাত্র পদার্থ সেখানে থাকতে হবে। সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যদি বলি তাহলে সেখানে যেমন সোডিয়াম ক্লোরাইড থাকবে এবং তার সাথে কিন্তু পানিও থাকবে। সো এই জন্য কিন্তু সোডিয়াম ক্লোরাইড দ্রবণের জন্য আমরা যদি এই সূত্র কনসিডার করে মোল সংখ্যা বের করতে চাই তাহলে কিন্তু আসলে হবে না। তো যদি আমি এখানে এভাবে বলতাম যে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা কত, তার মানে সেখানে বোঝাতো শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড সেখানে উপস্থিত এবং আমরা সেখান থেকে মোল সংখ্যাটা ডিরেক্টলি বের করতে পারি। আরেকটা তোমাদেরকে ইম্পর্ট্যান্ট একটা তথ্য দিয়ে রাখি, এটা অনেক সময় লাগে, 1 AMU ইকুয়াল টু 1/NA গ্রাম। তোমরা জানো যেটাকে 1.66 × 10⁻⁻24 গ্রাম বলে। তো সেই জিনিসটাকে আমরা এভাবেও অ্যাভোগাড্রো নাম্বারের রেসপেক্টে বা অ্যাভোগাড্রো ধ্রুবকের রেসপেক্টে প্রকাশ করতে পারি। অনেক সময় এমসিকিউতে এটা দিয়েই দিতে পারে যে 1 AMU সমান নিচের কোনটি, সো যাতে করে তখন আমরা এই জিনিসটা ধরতে পারি। সো এই জন্য এই জিনিসটা তোমাদেরকে একটু দেখাই দিলাম। ওকে, তো তাহলে
এর পরবর্তীতে আমাদেরকে আরও একটা জিনিস একটু বুঝতে হবে, সেটাতে আমরা একটু চলে যাচ্ছি। সেটা হচ্ছে এখানে যেহেতু গ্যাস সংক্রান্ত আলোচনা করা হচ্ছে, তোমাদের জন্য এই মোল সংখ্যা থেকে কী টাইপের ম্যাথ আসবে এটা যদি একটু বলতে চাই, তোমাকে এখানে দুইটা সূত্র কম্বাইন করে ম্যাথ আসবে। ভাইয়া দুইটা সূত্র কম্বাইন করে কীভাবে ম্যাথ আসবে দেখাই আমি তোমাদেরকে। আমি যেটা বলতেছি এর বাইরে আসলে তেমন কিছু আসে না বা দেয় না। যেমন ভাইয়া এই দুইটা সূত্র কম্বাইন করে তোমাদেরকে ম্যাথ দিতে পারে, অথবা তোমাদেরকে এটার সাথে এই সূত্রটা কম্বাইন করে ম্যাথ দিতে পারে, অথবা তোমাদেরকে এই যে এই বক্স যে সূত্রটা তার সাথে এই সূত্রটা কম্বাইন করে ম্যাথ দিতে পারে। মূলত তোমার যদি ম্যাথের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও তাহলে ভাইয়া এই সূত্র, এই সূত্র, এই সূত্রটা এবং এই সূত্রটা, এই চারটা অ্যাপ্লাই করে আসলে আমরা দেখি যে ম্যাথ আসে, এবং এই দুইটা কম্বাইন করে আমরা সেই ম্যাথটা করে থাকি। সো যদি তোমাদেরকে একটা ম্যাথ আমি একটু করে দেখাতে চাই তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারবা। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে 16 গ্রাম অক্সিজেনে কতটি অণু থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা চিন্তা করব যে মোল সংখ্যার আমার তো একাধিক সূত্র আছে। তো খেয়াল করে দেখো 16 গ্রাম, তো এটা আমাকে কিসের ভ্যালু দেয়া, কি কি তথ্য দেওয়া আছে আগে আমরা সেটা কনসিডার করব। যখনই দেখবা যে একটা মৌলের নাম দেওয়া থাকবে বা একটা যৌগের নাম দেওয়া থাকবে, সেটা মানেই তুমি ক্যাপিটাল এম এর মান জানো, জেনে ফেলো। এবং তোমার কিন্তু খেয়াল করে দেখো এখানে তোমাকে চেয়েছে কতটি অণু আছে, তো আমরা জানি অণুকে প্রকাশ করে ক্যাপিটাল এন দিয়ে। সো ক্যাপিটাল এন এ মানে কি অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক, এটা তোমার হাতে জানা আছে। তার মানে তুমি বুঝতেই পারতেছো যে ডাব্লিউ বাই এম ইকুয়াল টু ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল এন এ, এটাকে কম্বাইন করে তোমার ম্যাথ করতে হবে। সো এটাকে কম্বাইন করে যদি আমি ম্যাথ করি ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল এন এ, তাহলে এখান থেকে আমি বলতে পারি ডাব্লিউ এর ভ্যালু কত 16 এবং ক্যাপিটাল এম এর ভ্যালু কত 32। সো ইকুয়াল টু কত হবে এন ডিভাইডেড বাই এন এ। তো আমি যদি একবার লিখতে চাই তাহলে পরবর্তী লাইন আমি এন সমান কি লিখতে পারি, এখান থেকে কাটাকাটি করলে 1/2 হাফ 0.5, তো সেখান থেকে আমি লিখতেই পারি এন এ বাই 2, এবং এটাই আমরা এভাবে অ্যান্সার দিব। তো ঘটনা হচ্ছে আমাদের হাতে যেহেতু ক্যালকুলেটর থাকবে না, সো আমাদের আসলে তেমন কোনো টাফ ক্যালকুলেশন দিবেও না, এবং যদি দেয় সেক্ষেত্রে আমাদের হাতে থাকবে এরকম ক্যালকুলেশনই দিবে। যেমন আমরা জানি যে এন এর ভ্যালু হচ্ছে 6.023 ইন্টু 10^23, সো 6 অর্ধেক করলে 3 হবে, সো 3.01 এরকম কিছু একটা তোমার অ্যান্সারে থেকে যাবে ইন্টু 10^23। সো আশা করি ভ্যালু যদি দেয় সেই জিনিসটা তোমার নখদর্পণে থাকবে, তুমি এমনভাবেই তোমাকে ভ্যালুটা সেট করা থাকবে যাতে করে তুমি সেই জিনিসটার অ্যান্সার করতে পারো। ওকে, এর পরবর্তীতে আমাদের আরও একটা মজার একটা ম্যাথ আসে, সেটা আমি একটু দেখাচ্ছি। তো তার আগে আমি একটা জিনিস একটু আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে এসটিপি কন্ডিশনে যে কোনো গ্যাসের মোলার আয়তন, যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। এসটিপি কন্ডিশন মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। সো এখানে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 ক্যালভিন, এবং প্রেশার বা চাপটা হবে 1 ATM বা 101/325 প্যাসকেল। তো এখানে মোলার আয়তন যদি আমি কনসিডার করি 22.4 লিটার, সো এক্ষেত্রে আমরা কি বলতে পারি, এখন আমাকে একটা কোশ্চেন দিবে যে সেটা হচ্ছে 10 লিটার কার্বন ডাইঅক্সাইডে কি পরিমাণ অণু থাকবে, 10 লিটার কার্বন ডাইঅক্সাইডে কী পরিমাণ অণু থাকবে। তাহলে আমরা যদি এখান থেকে কনসিডার করি আমরা কি লিখতে পারি, যেহেতু কার্বন ডাইঅক্সাইড বলে দিচ্ছে, সো এখান থেকে আমাকে কি পরিমাণ অণু বের করতে বলছে, এবং সেখানে একটা লিটারের ভ্যালু দেওয়া আছে, এবং সেক্ষেত্রে আমার বলছে এসটিপি কন্ডিশনে। সো এসটিপি কন্ডিশনে তাহলে আমি কোন সূত্রটা ইউজ করব, অবশ্যই আমি এই যে এসটিপি এই সূত্রটা ইউজ করব। সো তাহলে এখান থেকে আমি বলতেই পারি VL বাই 22.4, যেহেতু এসটিপি কন্ডিশন, ইকুয়াল টু কি বলা যাবে, ইকুয়াল টু বলা যাবে ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল এন এ। সো দেখে বুঝতে পারতেছো যে 22.4 এটা অর্ধেক করলে কত হবে, এটা অর্ধেক করলে 11.2 হচ্ছে। সো তার থেকে কিছু কম আছে 10, তার মানে কি আর একটু কম হবে, অর্থাৎ 0.5 এর থেকে একটু কম হবে, 0.48 সামথিং কিছু একটা হবে। সো আশা করি আমরা এই দুইটা সূত্র কম্বাইন করে এই ম্যাথটা করতেই পারবো। সো মোটামুটি আমার দেখা মতে যে মোল সংখ্যা থেকে আসলে এই টাইপের ম্যাথ আসে, এই দুইটা সূত্র কম্বাইন করে এর বাইরে আসলে তেমন কোনো কঠিন কোশ্চেন আসে না। আরেকটা কম্বাইন করতে পারে, সেটা হচ্ছে W/M = C × VL। তো ওটাকে আমরা দ্রবণের মধ্যে যখন আলোচনা করব তখন আমরা দেখতে পারবো।
এখন আমাদের দ্বিতীয় স্টেজ হচ্ছে দ্রবণের ঘনমাত্রা সংক্রান্ত যে আলোচনা। তো এখান থেকে আসলে খুবই সিলেক্টিভ টাইপ কোশ্চেন আসে, তো আমি দেখাই দিচ্ছি। তো দ্রবণের ঘনমাত্রা বলতে আসলে আমাদের জন্য 3 প্রকার ঘনমাত্রা। একটা হচ্ছে সি, যেটাকে তোমরা অনেক সময় এস দিয়ে প্রকাশ করো, সেটাকে আমি বলি হচ্ছে সি এবং মোলার ঘনমাত্রা। তুমি বলতে পারো ভাই আপনি কেন ঘনমাত্রাকে সি দিয়ে প্রকাশ করেন? তার কারণ হচ্ছে ভাইয়া তোমরা এস দিয়ে প্রকাশ করো, সেটা একটা ভুল। আমি এটাই বলবো কেন ভুল, তার কারণ তোমরা ঘনমাত্রাকেও এস দিয়ে প্রকাশ করো এবং পরবর্তীতে দ্রাব্যতাকেও এস দিয়ে প্রকাশ করো। সো তাহলে ঘনমাত্রা এবং দ্রাব্যতা কোনটা কি বুঝাবে সেটা তো আমি ধরতে পারবো না। সো ডিফারেন্সিয়েট করার জন্য আমি আলাদা করে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রাকে সি দিয়ে প্রকাশ করব এবং দ্রাব্যতাকে এস দিয়ে প্রকাশ করব। সো এই মোলার ঘনমাত্রা বলতে আমি সি বুঝাচ্ছি, এবং আরও কিছু ঘনমাত্রার টাইপ আছে, যেমন হচ্ছে পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ভি। আমি এটাকে পি পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ভি কনসিডার করতেছি, কারণ আমাকে এই জিনিসটাই আমাকে পরীক্ষায় দেয় বা এটার সাথে কনভার্সনটা কানেক্ট করতে বলে। সো আরও অনেক ধরনের এখানে কনভার্সন আছে বা আরও অনেক ধরনের পার্সেন্টেজ ঘনমাত্রা আছে, পার্সেন্টেজ সলিউশন আছে, পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ভি, পার্সেন্টেজ অফ ভি বাই ভি, পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ডাব্লিউ। তো ওগুলো আমার লাগবে না, আমাকে ম্যাথ যদি করতে দেয় তাহলে এটার সাথে কম্বাইন করে করতে দেবে। আরেকটা হচ্ছে পিপিএম, পিপিএম ঘনমাত্রা। সো পিপিএম মানে কি? পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, মানে প্রতি লিটার দ্রবণে কত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত থাকবে সেটা আসলে বোঝায় কি? সেটা আসলে বোঝায় পিপিএম ঘনমাত্রা। এখন ভাইয়া ঘনমাত্রা এই জিনিসটা বলতে যদি খুবই সিম্পলি বলতে চাই তাহলে আমি এটা বলতে পারি দ্রবের পরিমাণ ডিভাইডেড বাই দ্রবণের পরিমাণ। এখন তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করি ভাইয়া বলো তো ঘনমাত্রা কার বৈশিষ্ট্য? অ্যান্সার হচ্ছে ঘনমাত্রা দ্রবণের বৈশিষ্ট্য। একটা দ্রবণ সংক্রান্ত আলোচনা বা দ্রাব্যতা বা দ্রবীভূত সংক্রান্ত আলোচনায় 3টা প্যারামিটার থাকে, একটা হচ্ছে দ্রব, আরেকটা হচ্ছে দ্রাবক এবং একটা হচ্ছে দ্রবণ। সো ঘনমাত্রা হচ্ছে দ্রবণের পরিমাণ বা দ্রবণের পরিমাণ, যেহেতু চিন্তা করতেছি ঘনমাত্রা হচ্ছে দ্রবণের বৈশিষ্ট্য। তো এই ক্ষেত্রে তোমাদেরকে একটা কুইজ দিয়ে রাখি বা একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, তাহলে ভাই বলো তো দ্রাব্যতা আসলে কিসের একক বা দ্রাব্যতা কার বৈশিষ্ট্য? এই প্রশ্নটা তোমাদের জন্য থাকবে। পরবর্তীতে যখন দ্রাব্যতা নিয়ে আমরা আলোচনা করব সেই প্রশ্নটার অ্যান্সার তোমাদের থেকে তখন নিয়ে জিনিসটা ক্লিয়ার করে দেবো। ওকে, সো এখন এই 3টার মধ্যে আমাকে কনভার্সন জানতে চাই। সো মোলার ঘনমাত্রা, সো আমরা একটু আগে দেখলাম এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইকুয়াল টু সি ইন্টু ভিএল। সো এখান থেকে আমরা যে জিনিসটা বলতে পারি যে সি ইকুয়াল টু তাহলে ডাব্লিউ বাই এম ভিএল। তো ভাইয়া ভিএল মানে কি? তার মানে আশা করি বুঝতেই পারছো এখানে দ্রবণের আয়তনটা অবশ্যই তোমাকে লিটার এককেই নিতে হবে। তাহলে আমি যদি তোমাদেরকে এখন একটা ছোট্ট প্রশ্ন দিই, এখান থেকেও প্রশ্ন অনেক সময় আসে যে 53 গ্রাম সোডিয়াম কার্বনেট নেওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে 2 লিটারে নেওয়া হচ্ছে, তো এই ক্ষেত্রে আমার ঘনমাত্রা কত? এবং ঘনমাত্রা বলতে আমি এখানে বুঝাচ্ছি মোলার ঘনমাত্রা কত। তো সেই ক্ষেত্রে মোলার ঘনমাত্রা যদি আমাকে বের করতে বলে, তো আমরা জানি সি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইন্টু ভিএল। তো ডাব্লিউ এর ভ্যালুটা কত হবে? অবশ্যই ডাব্লিউ এর ভ্যালুটা হবে 53, এবং এখানে এম এর ভ্যালুটা কত হবে? এখানে এম এর ভ্যালুটা হবে হচ্ছে কত? 106। তো ভিএল এর ভ্যালুটা কত হবে? ভিএল এর ভ্যালুটা কিন্তু অবশ্যই আমাদের এখানে দেওয়া আছে, যেহেতু 2 লিটার ডিরেক্টলি দেওয়া আছে 2 লিটার, সো আমাকে আর লিটারে কনভার্ট করার কোনো প্রয়োজন পড়ছে না। তো 53 আর 106 যদি কাটাকাটি করি তাহলে এখান থেকে কত আসবে? 1/2। সো এখান থেকে তাহলে অ্যান্সারটা এরকম আসবে যে 1/4, দ্যাট মিনস 0.25 এত মোলার। 0.25 দ্যাট মিনস এত মোলার। তো এটা হচ্ছে আমার মোলার ঘনমাত্রা। এবং এই কোশ্চেনটা আমি অনেক বেশিবার আসতে দেখেছি। তো এখানে একটা ব্যাপার একটু বলে রাখি, তোমাদের কিন্তু অবশ্যই এখানে এমটা জানতে হবে, যেই পদার্থ বা যৌগটা দিয়ে দিবে তার জন্য কিন্তু মোলার ভর বা তোমরা যেটাকে ভুল করে বলা আণবিক ভর, সেটা কিন্তু অবশ্যই তোমার জানতে হবে। ওকে, তো এর পরবর্তীতে তোমাদেরকে আরেকটা যদি কনসেপ্ট দেখাতে চাই, তোমাদেরকে এভাবে জিজ্ঞাসা করে যে পি পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি ঘনমাত্রার ক্ষেত্রে মোলার ঘনমাত্রা কত? তো এটা তোমরা ডিরেক্টলি জানো, এটার ক্ষেত্রে একটা ডিরেক্ট শর্টকাট আছে এবং এটা খুবই কার্যকর, সেটা হচ্ছে সি ইকুয়াল টু 10p বাই ক্যাপিটাল এম। এবং আরেকটা আছে পিপিএম এর সাথে কানেক্টেড করে হচ্ছে কনসেপ্টটা। তো পিপিএম ইকুয়াল টু 1000 cm। আরেকটা আছে পিপিএম ইকুয়াল টু 10⁴ p। তো এই যে বক্সটা করলাম, এই বক্সটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে একটা কনভার্সন রিলেটেড ম্যাথ আসে। তো আমরা যদি সি ইকুয়াল টু 10p বাই এম এটা কনসিডার করি, তাহলে আমাকে একটা ভ্যালু দিয়ে দিবে,
আমরা যে কোনো দুইটা সূত্র মনে রাখলে কিন্তু আসলে দুইটাকে কম্বাইন করে আরেকটা ফর্মুলা বের করতেই পারবো, এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। তো আমরা এই টাইপের একটু ম্যাথ করে দেখি, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। তো তাহলে আমার এখানে কোশ্চেনটা যেটা থাকে, কোশ্চেনটা হচ্ছে থাকে এখানে বলবে 5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলার ঘনমাত্রা কত, ppm ঘনমাত্রা কত। তো প্রথমে আমি মোলার ঘনমাত্রাটাই বের করি, এটা খুবই কনসেপচুয়াল বা খুবই আশা একটা কনসেপ্ট। C = আমরা জানি 10p/m। তো তাহলে p এর ভ্যালু কত, p এর ভ্যালু হচ্ছে এখানে 5 দেওয়া আছে, সো 10 × 5 ডিভাইডেড বাই ক্যাপিটাল M, সো ক্যাপিটাল M এর ভ্যালুটা কত 40। সো এখান থেকে আমরা কত পাচ্ছি যে 50 ডিভাইডেড বাই 40, দ্যাট মিনস 5/4। সো 5/4কে করলে আনুমানিক আমার যতদূর মনে হচ্ছে যে 1.25 বা 1.2 এরকম কিছু একটা আসে, এটা তোমরা একটু চেক করে নিও। গেল। এর পরবর্তীতে আমাদেরকে যদি বলে যে ppm ঘনমাত্রা কত, তো ppm ঘনমাত্রা যদি আমি বের করতে চাই এটা আরও সহজ। তো তোমরা জানো ppm = 10⁴ × p, তাহলে এখানে p এর ভ্যালু হচ্ছে 5, তাহলে আমি কিন্তু ডিরেক্টলি অ্যান্সার বলতেই পারি 5 × 10⁴ এত ppm, এত মিলিগ্রাম/লিটার, যেটাই তুমি বলতে চাও কোনো সমস্যা নাই। সো ডিরেক্টলি কিন্তু আমি এই সূত্রগুলো থেকে এই ম্যাথগুলো করতেই পারি। আমাদের কিন্তু অবশ্যই এখান থেকে একটা ম্যাথ আসবেই, সো এটা আনুমানিক বলাই যায়, ঠিক আছে। তো দ্রবণের ঘনমাত্রা সংক্রান্ত আলোচনা আমাদের গেল। এর পরবর্তীতে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে অ্যাসিড ক্ষার সংক্রান্ত কিছু আলোচনা করতে যাচ্ছি।